1945 সালের 18ই আগস্ট ভারতের ইতিহাসের অন্যতম করুণতম দিন। একদিকে স্বাধীনতার স্বপ্ন তখনও দূরে, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আকস্মিক মৃত্যুর খবর। জাপানের তাইহুকুতে বর্তমানে তাইপেইতে একটি বিমান দুর্ঘটনায় তার প্রাণ যায়, কিন্তু তার মৃত্যু ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, রহস্য ও ষড়যন্ত্রের আভাস। এই কাহিনী শুধু একটি প্রাণের অবসান নয়, একটি সংগ্রামী আত্মার অমরত্বের গল্প। আসুন শুনি সেই শেষের দিনগুলির কথা। 1945 সালের আগস্ট মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে। হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণে জাপানের আত্মসমর্পণ প্রায় নিশ্চিত, কিন্তু সুভাষচন্দ্র বসু তখনও লড়াই ছাড়তে প্রস্তুত নন। তিনি বিশ্বাস করতেন জাপানের পরাজয় মানেই ভারতের স্বাধীনতা সংগ্রামের অবসান নয়। 13ই আগস্ট 1945 নেতাজি সিঙ্গাপুরে ফিরে আসেন। সেদিন রাতে তিনি তার সেনা এবং মন্ত্রিসভার সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন। আলোচনা হয় তিনি সিঙ্গাপুরে থেকে যাবেন না অন্য কোথাও থেকে লড়াই চালিয়ে যাবেন। তার মন্ত্রিসভার সদস্যরা তাকে বোঝান তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়লে স্বাধীনতা সংগ্রাম ধাক্কা খাবে। শেষমেশে নেতাজি দেশবাসীর জন্য লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 16ই আগস্ট 1945 নেতাজি ব্যাংককে পৌঁছে আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব জেনারেল জে.কে. ভোসলের হাতে তুলে দেন। একই সঙ্গে ব্যাংককে আইএনএ ট্রেজারি থেকে সৈনিকদের 2 থেকে 3 মাসের অগ্রিম বেতন পরিশোধ করার নির্দেশ দেন। আইএনএর কোষাগারে যেখানে সোনা, রৌপ্য, মণি, মুক্ত এবং অন্যান্য মূল্যবান সম্পদ ছিল, তা 17টি সিল করা বাক্সে রাখা হয়। 17ই আগস্ট সকাল, নেতাজি ও তার ঘনিষ্ঠ সহযোগীরা সাইগন, বর্তমানে হুচিমিন সিটির উদ্দেশ্যে রওনা হন। পরিকল্পনা ছিল সেখান থেকে দাইরেন, বর্তমানে দালিয়ান হয়ে সোভিয়েত ইউনিয়নের শরণাপন্ন হওয়া। এই যাত্রার নেতাজির সঙ্গী ছিলেন কর্নেল হাবিবুর রহমান, কিন্তু তাদের বহনকারী বিমানটি ছিল একটি পুরনো মেরামতিহীন মিৎসুবিশি KU-21 বোমারু বিমান। 18ই আগস্ট ভোরে তাইহুকুতে পৌঁছে বিমানটি ইন্ধন নেওয়ার জন্য থামে। এরপর দুপুর 2টোর দিকে বিমানটি দাইরেনের উদ্দেশ্যে উড়ে যায়। বিমানের যাত্রী তালিকায় ছিলেন নেতাজি, কর্নেল হাবিবুর রহমান এবং জাপানি সেনাবাহিনীর শীর্ষকর্তারা। বিমানটি মাত্র 20 মিটার উঁচুতে উঠতেই একটি বিকট শব্দ শোনা যায়। এরপর কয়েকটি বিস্ফোরণ এবং প্রচণ্ড ঝাঁকুনি। বাম দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বিমানটি মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিমানটি আগুনের গোলায় পরিণত হয়। নেতাজি আগুনে পুড়ে যান, তার পোশাক জ্বলতে থাকে। কর্নেল হাবিবুর রহমান কোনোভাবেই তাকে ধ্বংসাবশ থেকে বের করে আনেন। জ্বলন্ত আগুন থেকে মুক্ত করতে হাবিবুর নেতাজির পোশাক খুলে ফেলেন, কিন্তু ততক্ষণে নেতাজির শরীরের 70% ত্বক 3rd ডিগ্রি পুড়ে যায়। নেতাজিকে কাছাকাছি একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা তখন চরম গুরুতর। তার মুখ ফোলা, শরীর ছাই রঙের এবং ত্বক পুড়ে কালো হয়ে গিয়েছিল। তবুও তিনি তখনও সচেতন ছিলেন। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, রক্ত সঞ্চালন, বিভিন্ন ইঞ্জেকশন এবং ব্যান্ডেজ, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়। 18ই আগস্ট 1945 সন্ধেবেলায় নেতাজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাশে ছিলেন কর্নেল হাবিবুর রহমান এবং জাপানি ডাক্তার, নার্সরা। জাপানি সেনারা তাকে সম্মানের সঙ্গে স্যালুট করে। হাবিবুর রহমান, যিনি নেতাজির পাশে ছিলেন, চোখের জলে নেতাজিকে শেষ বিদায় জানান। 23শে আগস্ট 1945 জাপানি রেডিওতে আনুষ্ঠানিকভাবে নেতাজির মৃত্যুর খবর ঘোষণা করা হয়, কিন্তু ভারতীয়দের একটা বড় অংশ এই খবর বিশ্বাস করেনি। তার মৃত্যুকে ঘিরে ছড়িয়ে রয়েছে বিভিন্ন রহস্য, ষড়যন্ত্রের কাহিনী। আসুন কিছু গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র তত্ত্বের কথা শুনি যা নেতাজির মৃত্যুকে ঘিরে আবর্তিত। প্রথম, অনেকেই মনে করেন তাইহুকু বিমান দুর্ঘটনা ছিল একটি সম্পূর্ণ সাজানো। এই তত্ত্ব অনুসারে নেতাজি আসলে ওই বিমানে ছিলেনই না। জাপানি এবং আইএনএ সদস্যরা তার সুরক্ষার জন্য এই গল্প তৈরি করেন। এর পেছনে যুক্তি কি? না প্রত্যক্ষদর্শী এবং প্রমাণের অভাব। মৃতদেহ শনাক্তের কোনো পরিষ্কার প্রমাণ নেই। ব্রিটিশ গোয়েন্দাদের কিছু গোপন নথি থেকে জানা যায় তারা 1947 সাল পর্যন্ত মনে করেছিলেন নেতাজি জীবিত। দ্বিতীয়, কিছু বিশেষজ্ঞের মতে নেতাজি তাইহুকু বিমানে উঠলেও তিনি দাইরেনে পৌঁছে সোভিয়েত ইউনিয়নে আশ্রয় নেন। তার পরিকল্পনা ছিল সোভিয়েত নেতাদের সঙ্গে মিলে ভারতীয় স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়া। এর পেছনে যুক্তি হলো সোভিয়েত গোয়েন্দা সংস্থার কিছু গোপন নথি নেতাজি সোভিয়েত ইউনিয়নে থাকার সম্ভাবনার কথা বলে। ভারত সরকার 1990 দশকে রাশিয়ার কাছে নথি চেয়ে পাঠায়, কিন্তু সম্পূর্ণ তথ্য আজও প্রকাশিত হয়নি। তৃতীয়, 1970-এর দশকে উত্তরপ্রদেশের ফৈজাবাদের একটি আশ্রমে বসবাসকারী একটি সাধুকে নিয়ে জোরালো তর্ক হয়।
অনেকেই বিশ্বাস করেন এই সাধু আসলে সুভাষচন্দ্র বসু ছিলেন। নাম ছিল গুমনামি বাবা। গুমনামি বাবার কাছ থেকে পাওয়া ব্যক্তিগত চিঠি ও নথি যা নেতাজির ঘনিষ্ঠদের পাঠানো বলে ধারণা করা হয়। তার ব্যবহৃত জিনিসপত্রের নেতাজির জীবনের নানা চিহ্ন পাওয়া যায়। ডিএনএ পরীক্ষা যদিও প্রমাণ করতে পারেনি, তবে অনেকের বিশ্বাস আজও অটল। আরেকটি জনপ্রিয় তত্ত্ব অনুসারে নেতাজি গোপনে ভারতে ফিরে আসেন এবং সাধারণ মানুষের মধ্যে মিশে যান। তিনি নিজের পরিচয় গোপন রাখেন, কারণ তার উপস্থিতি দেশের রাজনৈতিক অশান্তি তৈরি করতে পারে। 1948 এবং 1950-এর দশকে তাকে ভারতের বিভিন্ন স্থানে দেখতে পাওয়ার দাবি ওঠে। ব্রিটিশ গোয়েন্দারা 1947 সাল পর্যন্ত তাকে জীবিত ধরে নিয়ে অনুসরণ করেছিল। অনেকেই মনে করেন ব্রিটিশ সরকার নেতাজির মৃত্যুর খবর ছড়িয়ে দিয়ে তার বিপ্লবী কার্যক্রম থামানোর চেষ্টা করেছিল। এই তত্ত্বে বলা হয় নেতাজি ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটি বড় হুমকি ছিলেন, তাই তাকে দমন করার জন্য এমন একটি প্রচার চালানো হয়। ব্রিটিশ গোয়েন্দা নথি এবং ভারতের রাজনৈতিক পরিস্থিতি তখন নেতাজির ওপর সরাসরি আক্রমণের ইঙ্গিত দেয়। ব্রিটিশরা কোনো দিনই প্রমাণ দেখাতে পারেনি যে নেতাজি সত্যিই মারা গেছেন। শেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু আজও ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলির একটি। যদিও সরকারিভাবে তাইহুকু বিমান দুর্ঘটনাকে তার মৃত্যুর কারণ হিসেবে গ্রহণ করা হয়েছে, তবে তার সমর্থক ও অনুসন্ধানীরা আজও সত্য জানতে আগ্রহী। নেতাজি হয়তো শারীরিকভাবে আমাদের সঙ্গে আর নেই, কারণ আগামী 23শে জানুয়ারি তার বয়স 127 বছর হতে চলেছে, কিন্তু তার আদর্শ, সাহস এবং লড়াইয়ের চেতনা আজও কোটি কোটি ভারতীয়র অনুপ্রেরণার উৎস। তার জীবন যেমন রহস্যময়, তেমনি তার মৃত্যুও আমাদের মনে চিরকাল প্রশ্ন জাগিয়ে যাবে।